বেনারস বলতে আমরা কি বুঝি বলুন তো বন্ধুরা? বেনারস মানেই চোখ বুঝলেই মনে পড়ে বাবা বিশ্বনাথের মন্দির, মা গঙ্গার সেই অপূর্ব সন্ধ্যারতি। অরুণ আর অসি এই দুটো নদীর মাঝখানের পাঠ হলো বারাণসী। কাশী এর পুরনো নাম। হাজার হাজার বছরের পুরনো শহর বারাণসী। ঋগ্বেদ, তারপর আমাদের রামায়ণ মহাভারতেও এই কাশীর কথা পাওয়া যায়। লোকে বলে স্বয়ং মহাদেব নাকি এই শহরের পত্তন করেছিলেন। বেনারসে বৌদ্ধ ধর্মের একটা কানেকশন আছে, সারনাথ, যেখানে বুদ্ধদেব তার প্রথম বাণী প্রচার করেছিলেন। বেনারসের কালচারাল হেরিটেজও সাংঘাতিক। লেখায় প্রেমচন্দ আর সানাইয়ে বিসমিল্লা খান। ধ্রুপদ আর ধামাল এই দুটো ঘরানা বেনারসে বিখ্যাত। আর এই রকম একটা শহরে ঘটে চলেছে একের পর এক ব্লাস্ট, মারা যাচ্ছে প্রচুর মানুষ, চলেছে আরো বড় নাশকতার ছক। সামনে বেনারসের প্রসিদ্ধ মাসান হোলি। আর এই ব্লাস্টের নেপথ্যে রয়েছে বেলাল মল্লিক। বেলাল ঝাড়খণ্ড থেকে বিলং করলেও সে বাঙালি। তার অনেক রূপ, ছদ্মবেশ ধরতে মাহির সে। তার আসল চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। বেলাল প্রচন্ড চালাক আর সেলফ ডিফেন্সে খুব স্ট্রং। লখনৌতে কেমিস্ট্রির টিচার ছিল এক সময়। আইএসআই থেকে ট্রেনিং নিয়ে রেখেছে। সে 8 থেকে 10টি ভাষায় কথা বলতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো বেলাল মল্লিক এক্সপ্লোসিভ এক্সপার্ট। তো এইরকম একটা ভয়ঙ্কর লোকের হাত থেকে বেনারসকে রক্ষা করতে পারবে কি একেন বাবু? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দা একেন বেনারসে বিভীষিকা সিনেমাটিকে সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করব। সিনেমাটির প্রতিটি পরতে রয়েছে দারুণ টুইস্ট, রয়েছে একেন বাবুর অদ্ভুত সব কার্যকলাপ, যা আপনাদেরকে এত সিরিয়াস সিনেমাটার মধ্যেও হাসতে বাধ্য করবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা একেন বাবু সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেনারসে একটি চৌরাস্তার মোড়ে একটি গাড়ি এসে দাঁড়ালো। বাইরের একটি লোক থলের মধ্যে কিছু জিনিস গাড়িটিতে রাখতে দিল। এরপর সেই গাড়ি থেকে নেমে এলো সন্ত্রাসবাদী বেলাল মল্লিক। বেলাল মল্লিক গেল একটা জুসের দোকানে, দোকানদারকে এক গ্লাস জুস দিতে বলল। সেই সময় একজন ভিখারি তার কাছে এসে কিছু চাইলে বেলাল ভিখারিটিকে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। বেলাল দোকানদারকে জুসের টাকা দিলে দোকানদার তাকে একটা কিপ্যাড ছোট্ট মোবাইল দিল। তারপর সেই মোবাইলের বাটন টিপতেই গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। বেশ কিছুদিন ধরে বেনারসের নানান জায়গায় এইরকম ব্লাস্টের খবর পাওয়া যাচ্ছে। লোকাল থানার অফিসার পান্ডে জানতে পারলো যে ভিখারিটা আই উইকনেস ছিল, তাই তাকে ডাকা হলো গঙ্গার ঘাটে। ভিখারিটা বলল তাকে লোকটি 200 টাকা দিয়েছিল। অফিসার পান্ডে ওকে 200 টাকার নোটটা বার করতে বললে পান্ডে নোটটা দেখে বলল ফেক নোট। অফিসার পান্ডের টিম খবর দিল যে একটা লোক ব্যাংকে 50,000 টাকা ডিপোজিট করতে গিয়েছিল। কোনো লোকাল ফার্টিলাইজার কোম্পানির ডিলার ছিল। সব নোটই জালি পাওয়া গেছে। অফিসার পান্ডে বলল ওই ফার্টিলাইজারের লোকেদের জিজ্ঞেস করে ওই লোকটার একটা স্কেচ বানাও, আর এই জালি নোটের আর কোনো খবর পেলে ট্রেস করবে। এদিকে দেখতে পাওয়া গেল বেলাল মল্লিক গঙ্গার ঘাটে এসে পৌঁছালো। সুখদেব তাকে নিয়ে গেল একটা লোকের কাছে ভাড়া ঘর পাওয়ার জন্য। গঙ্গার ধারে একটা ঘরে বেলাল মল্লিকের থাকার ব্যবস্থা করা হলো। বেলাল বলল লখনপুরা থেকে গাড়ি ঢুকবে, মাসান হোলি টার্গেট কোথায় হবে তার ইনফরমেশন আসবে। সুখদেব বলল পান্ডুরা কিন্তু চারদিকে নজর রেখেছে, ফোনও সব ট্র্যাক হবে, তাহলে ইনফরমেশন আসবে কি করে? বেলাল বলল তুমি স্টেগেনোগ্রাফি সম্বন্ধে জানো? সুখদেব বলল না। বেলাল বলল ইনফরমেশন থাকবে পান্ডুদের নাকের ডগায়, ওরা বুঝতেও পারবে না। বেলাল মল্লিকের হাতে চোট ছিল, তাই সামনাসামনি কোনো ডাক্তারের কাছে ওকে নিয়ে যেতে বলল। সুখদেব বলল ভূতেশ্বর গলিতে ডক্টর ত্রিবেদীর চেম্বার আছে, কিন্তু পান্ডুর লোক সেখানেও ঘোরাফেরা করছে, যাবেন কি করে? বেলাল বলল আমাকে ধরবে বেনারসি সেরকম লোক কেউ নেই, বাইরে আছে কিনা জানি না। ওদিকে একেন বাবুরা বিরিয়ানি খাবার সময় প্রমোদর ফোন এলো ওর বন্ধু সুবিমলের। ওর কলকাতায় আসার কথা ছিল, কিন্তু আসতে পারবে না কোনো কারণে, তাই প্রমোদদেরই বেনারসে যেতে নিমন্ত্রণ করলো। সামনে মাসান হোলি, বেনারসে দুর্দান্ত হোলি পালন করা হয়, একবার দেখে যেতে বলল সুবিমল। পুলিশের টিম ভিখারির কথা মতো আঁকা স্কেচ অফিসার পান্ডুর কাছে নিয়ে এলো। অফিসার পান্ডু দেখেই বলল বেলাল মল্লিক,
পাণ্ডু বলল, এই সমস্ত ব্লাস্টের মাস্টার মাইন্ড তাহলে বেলাল মল্লিক। সুখদেব বেলালকে ডক্টরের কাছে নিয়ে গেল হাতের ট্রিটমেন্ট করাতে। এদিকে একেনবাবু, বাপেবাবু আর প্রমথ এসে পৌঁছেছে বেনারসে। সুবিমল ওদের নৌকো করে ঘাটে যেতে বলেছে, কারণ ওদের বাড়ি একেবারে গঙ্গার পাড়েই। সুবিমলের কাকা বীরেশ্বর গোস্বামী এক্সপোর্টের ব্যবসা, এছাড়াও তার পুরনো পেন্টিং আর অ্যান্টিকের কালেকশন করার একটা শখ আছে। সুবিমল ওর কাকা কাকিমার সাথেই থাকে। বীরেশ্বরবাবুর অ্যাকাউন্টেন্ট সমীরনের একটা চিত্র ঘর রয়েছে। সমীরন দারুণ আঁকে। এখানেও বীরেশ্বরবাবু অনেক টাকা দেন সমীরনকে। সমীরন প্রতিদিন একটি করে ছবি আঁকে, আর সেই জায়গাটার নাম দেওয়া হয়েছে আজ কি চিন্তন। আজ সেখানে রয়েছে চেত সিং ঘাটের একটা দুর্দান্ত ছবি। আজও অনেকগুলো টাকা সমীরনকে দিলেন বীরেশ্বরবাবু। সুবিমল বলল, ও তো ওর কাজের জন্য মাইনে পায়, তাও এত টাকা দেন কেন? বীরেশ্বরবাবু বললেন, সে তো আমি মারা যাবার পর লাখ লাখ টাকা তুমিও পাবে। এখানেই বোঝা গেল ওদের কাকা ভাইপুর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নয়। এরপর গঙ্গার ঘাটে গিয়ে একেনবাবুদের বাড়ি নিয়ে এলো সুবিমল। গঙ্গার পাড়ে বিরাট বাড়ি। সুবিমল বলল, ওর ঠাকুরদার বাবা জনার্দন গোস্বামী জমিদারের উকিল ছিলেন, তখনই এই বাড়িটা কিনেছিলেন। বাড়িতে বীরেশ্বরবাবু আর তার স্ত্রী দামিনীর সাথে একেনবাবুদের পরিচয় করিয়ে দিল সুবিমল। বীরেশ্বরবাবু বললেন, আমার ছবি আর ডায়মন্ড পেন্ডেন্টের একটা কালেকশন আছে। কাল মহারাজা সোয়াজয় সিং আর রানী রুক্মিণী দেবীর একটা পেন্ডেন্ট আসবে। দামিনী বলল, আপনার ওষুধের সময় হয়ে গেছে, আপনি এখন ভিতরে চলুন, পরে কথা হবে। যাবার সময় বীরেশ্বরবাবু একেনবাবুদের সুখেনবাবু বলে সম্বোধন করলেন। আসলে বীরেশ্বরবাবু ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ, তাই কিছুই মনে রাখতে পারে না। মোবাইলটা তিনি টেবিলেই ফেলে যাচ্ছিলেন। একেনবাবু বলল, আপনার মোবাইলটা। পিছনে ঘুরে বীরেশ্বরবাবু দামিনীকে বললেন, এরা কারা দামিনী? দামিনী বলল, এনারা সুবিমলের বন্ধু। এখনই তো আপনি কথা বললেন। সুবিমল আর দামিনী ওনাকে ভিতরে নিয়ে গেলেন। বাপে বাবু বলল, শর্ট টাইম মেমোরি লস নাকি? একেনবাবু বলল, ওনার স্ত্রীর বয়স দেখুন, অনেকটা কম। ওদিকে অফিসার পান্ডে একটা বাচ্চা ছেলেকে থানায় ধরে নিয়ে এসেছে। ছেলেটি বলল, একটি লোক 500 টাকার একটা নোট দিয়ে তাকে ডক্টর ত্রিবেদীর চেম্বার কোথায় জিজ্ঞেস করেছিল। পান্ডে সেই স্কেচটা ছেলেটিকে দেখালে ছেলেটি বলল, এই লোকটাই ছিল। পান্ডে গেল ডক্টরের চেম্বারে। ডক্টর বলল, লোকটির ডান হাতে চোট ছিল, নাম বলেছিল ফিরোজ ঘিওয়ালা। এক্স-রে করেছিলাম, কিন্তু ফ্র্যাকচার ছিল না। ওনার এক্স-রে রিপোর্টটাও নিয়ে যাননি। ডক্টর রিপোর্টটা পান্ডুকে দিলেন। ডক্টরের কাছ থেকে পান্ডু একটা ফোন নাম্বার পেল। সেই ফোনের লোকেশন দেখালো আইডিয়াল অ্যান্টিক গ্যালারি। এবার পুলিশের লোক অশোক উপাধ্যায় সাদা পোশাকে সেই অ্যান্টিক গ্যালারি পৌঁছালো একটা জিনিস দেখার ছলনায়। এখানে আমরা জানতে পারি এই অ্যান্টিক গ্যালারির মালিক সেই সুখদেব। অফিসার অশোক একটা স্পাই ক্যামেরা লুকিয়ে খুব সাবধানে একটা ডায়মন্ড পেন্ডেন্টের পিছনে লাগিয়ে দিল, যাতে পুলিশ এই গ্যালারির গতিবিধি ওয়াচ করতে পারে। অন্যদিকে একেনবাবু লক্ষ্য করলো এই বাড়ির কাজের মেয়ে রুবিনা লুকিয়ে একটা ঘরের দিকে তাকিয়ে কিছু দেখছে। সেই সময় একেনবাবুর কাছে এলো সমীরন। সেও এই বাড়িতেই থাকে। সমীরনের সাথে সকলের পরিচয় হলো। সমীরন একেনবাবুকে খুব ভালোভাবেই চেনে। সমীরন বলল, আমার চিত্রঘরে একদিন সময় করে আসবেন, আমি খুব খুশি হব। ওদিকে অফিসার অশোক বাবু গঙ্গার ঘাটে গিয়ে অফিসার পান্ডুকে জানালো স্পাই ক্যামেরাটা গোপন জায়গায় রাখার ব্যাপারটা। কিন্তু ঝামেলার কথা হলো, সেই সময় সুখদেব স্নান করছিল সেই ঘাটে, আর ওদের সব কথা শুনে ফেললো। স্নান সেরে সুখদেব এলো বেলাল মল্লিকের কাছে। বেলাল তখন একটা সন্ন্যাসীর বেশ ধরেছে। সুখদেব বলল, পুলিশের লোক আমার দোকানে গিয়েছিল। বেলাল জিজ্ঞেস করলো, দোকানের কার সাথে কথা বলেছিল, কিছু কিনেছিল? সুখদেব বলল, আমাদের সেলস গার্ল রাধিকার সাথে কথাবার্তা বলেছিল। বেলাল বলল, ওকেই গিয়ে জিজ্ঞাসা করুন, আর নিজের ফোনটা চেঞ্জ করে নাও। রাত্রে ডিনার টেবিলে বাপে বাবু বীরেশ্বর বাবুকে বলল, এই কালেকশনটা কত বছর ধরে করেন? বীরেশ্বর বাবু প্রথমে কিসের কালেকশন সেটাই ভুলে গিয়েছিলেন। দামিনী মনে করিয়ে দিতে তিনি বললেন, প্রায় 10 বছর হবে। বীরেশ্বর বাবু বললেন, একেন বাবু, আপনি তো গোয়েন্দা, আপনাকে আমার একটা কথা বলার ছিল, কিন্তু কি বলার ছিল সেটাই মনে করতে পারছি না। ওদের খাবার মাঝে সুবিমল আর দামিনীকে আড়ালে গিয়ে কিছু কথাবার্তা বলতে দেখলো একেনবাবু। বেলাল তার নকল নোট ছাপার জায়গায় গিয়ে বলল, হোলি খুব ভালো সময় একটা বড় সড়ো ব্লাস্ট করার। সেই সময় আমেরিকান আর ইন্ডিয়ান টুরিস্ট বেশি হবে। কুলগাঁওয়ে আমাদের 5 ভাইদের মেরে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি। ওদিকে ডিনার শেষে সমীরন এলো একেনবাবুদের সাথে কথা বলতে। একেনবাবু বলল,
বীরেশ্বরবাবুর মেমোরি লস কবে থেকে শুরু হয়েছে? সমীরণ বলল, উনি 4 বছর ধরে ক্যান্সারে ভুগছেন, কেমোও নিয়েছেন অনেকবার, তারপর থেকেই এটা হচ্ছে। একেনবাবু বলল, ওনার বিয়েটা কখন হয়েছিল? সমীরণ বলল, বছরখানেক হবে। দামিনী ম্যাডাম ওনার নার্স ছিল। সমীরণ বলল, ওই মহিলাকে আমার ঠিকঠাক লাগে না। এই কথাটা সুমিমলকে বলবেন না প্লিজ। সমীরণ বলল, ম্যাডাম বীরেশ্বরবাবুকে ঠকাচ্ছেন। মাঝে মাঝে ওনার কালেকশন থেকে জিনিস উধাও হয়ে যায়, উনি তো মনে রাখতে পারেন না, তাই সেই সুযোগটাই কেউ নিচ্ছে। সেই সময় নিচের থেকে বীরেশ্বরবাবু সুমিমলকে চিনতে না পেরে কেউ ওখানে বলে চিৎকার করে উঠলেন। একেনবাবু বীরেশ্বরবাবুর কাছে গিয়ে বলল, আপনি আমাকে কি একটা গোপন কথা বলবেন বলেছিলেন না? বীরেশ্বরবাবু একেনবাবুকে তার ঘরে নিয়ে গেলেন। বললেন, ভালো করে ঘরটা দেখে বলুন তো, আমার ঘরে আপনার কিছু মিসিং মনে হচ্ছে। একেনবাবু সামনের দেওয়ালটা 3টে ছবি দেখতে পেল, কিন্তু মাঝখানটা ফাঁকা লাগলো তার। একেনবাবু বীরেশ্বরবাবুকে বলল, কি মিসিং বলে মনে হচ্ছে আপনার, আর কবে থেকে মিসিং? বীরেশ্বরবাবু বললেন, ঠিক বুঝতে পারছি না, স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে। বীরেশ্বরবাবু বললেন, কাছের লোক যদি বিশ্বাসঘাতকতা করে, এবারের প্রত্যেকটা লোককেই আমার সন্দেহ হয় একেনবাবু। ওদিকে দামিনী সুবিমলকে বলল, এভাবে হঠাৎ বাড়িতে গেস্ট নিয়ে এলে কেন? সুবিমল বলল, ওরা আসতে চাইলে আমি কি বারণ করব? প্রমথ আমার ছোটবেলার বন্ধু, চুরির ঘটনাটা তো আর আজকের নয়। একেনবাবুরা কিছু আঁচ করছেন কিনা কে জানে। দামিনী বলল, আমার খুব ভয় লাগছে, বড় একটা কিছু হয়ে না যায়। সুবিমল বলল, আর কিছুদিনের তো ব্যাপার দামিনী, তারপর সব ঠিক হয়ে যাবে। সুবিমল বলল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না দামিনী। দামিনী বলল, তোমার কাকা কি তোমাকে সন্দেহ করে? সুবিমল বলল, করলেও আমার কিছু আসে যায় না। ওদের কথাবার্তা জানলার আড়াল থেকে সবই শুনছিল সমীরণ, আর ওদের কথাবার্তা শুনে মনে হলো সুবিমল আর দামিনীর মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওদিকে অ্যান্টিকের দোকানের ফুটেজ সর্বক্ষণ লক্ষ্য রাখছিল বেজকুমার। সেও পুলিশেরই লোক। কিছুক্ষণের জন্য সে বাথরুম গেলে আমরা দেখতে পাই সুখদেব বেলালকে নিয়ে দোকানের একটা সাইডে গেল। তারপর সুখদেব একা ফিরে এলো। একটা ফটো দেখে একেনবাবু সুবিমলকে জিজ্ঞেস করলো, আপনি বেনারসে হিন্দু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন? প্রমথ বলল, ওর রিসার্চ পেপার কি ছিল জানেন? ইন্টারন্যাশনাল টেররিজম। বীরেশ্বরবাবু বাইরে যাওয়ার সময় ওনার ঘড়িটা পড়ে যেত, আর বাড়ির কাজের মেয়ে রুবিনা সেটা লুকিয়ে নিয়ে নিল। তার মানে এটা হতে পারে যে এই বাড়ির চুরিগুলো ওই করছে। নৌকোবিহার করার সময় একেনবাবু বলল, বীরেশ্বরবাবুর বাড়িতে যে চুরি হচ্ছে, কে চুরি করছে হয়তো উনি জানেন, বলতে চাইছেন না, আর নইলে ওনার সত্যিই কিছু মনে নেই। এবার একেনবাবুরা গেল চিত্রঘর সমীরণের আঁকা ছবি দেখতে। একেনবাবুর ছবিগুলো মোটেও পছন্দ হলো না। বলল, সমীরণ শুধুই ঘাট এঁকেছে। ঘরের মাঝখানে টুলে একটা ছবি আঁকা ছিল, আর সেখানে লেখা ছিল আজকার চিন্তন, যেটা প্রথম দিনই আমরা দেখতে পেয়েছিলাম। এটা কেন জিজ্ঞেস করায় সমীরণ বলল, আমাদের চিন্তা থেকেই তো ছবি, আর আমাদের চিন্তা প্রতিদিন পাল্টে যায়, তাই এখানকার ছবিটাও প্রতিদিন পাল্টে যায়। এখানবাবু ওখান থেকে বেরিয়ে এখান ওখান ঘুরতে ঘুরতে একটা সাধু বাবার আখড়ায় গেল। একেনবাবু লক্ষ্য করলো একজন সাধু বাবার চোখ পিটপিট করছে। ওদিকে বীরেশ্বরবাবু গেছেন আইডিয়াল অ্যান্টিকের দোকানে। রাধিকাকে জিজ্ঞেস করলেন, আমার একটা কালেকশন আসার কথা ছিল না? রাধিকা বলল, ওটা কাল আসবে। আজকে বীরেশ্বরবাবুর সেই স্পাই ক্যামেরা বসানো লকেটটা পছন্দ হয়ে গেল। ওটা প্যাক করে দিতে বলল 2 লাখ টাকার বদলে, কিন্তু মুশকিল হলো রাধিকা ওই লকেটটা প্যাক করতেই ক্যামেরার কানেকশন বন্ধ হয়ে গেল। বাড়ি ফেরার পথে বীরেশ্বরবাবুর আবার স্মৃতিভ্রম হলো। ওদিকে একেনবাবু লক্ষ্য করলো $5,000 বিনিময়ে একটা পেন্টিংকে বিদেশির হাতে বিক্রি করবার কথা বলছে একটি লোক, কিন্তু লোকটার মুখটা চাদরে ঢাকা। এবার বাড়িতে বীরেশ্বরবাবু তার লকেটের কালেকশন গুলো দেখাতে দেখাতে বলল, আজ আমি আরো একটা লকেট কিনেছিলাম না, নাকি কাল আসবে সেটা? সুবিমল বলল, ওটা কাল আসবে। বীরেশ্বরবাবু বললেন, আমি আমার রোলেক্স ঘড়িটা পাচ্ছি না। দামিনী বলল, আমি তো কবে থেকে বলছি বাড়িতে একটা সিসিটিভি লাগান। বীরেশ্বরবাবু বললেন, তাতে যদি বাড়ির লোকই ধরা পড়ে তখন? সন্ধ্যার দিকে একেনবাবুরা মা গঙ্গার সন্ধ্যা আরতি দেখার সময় আবার বীরেশ্বরবাবু একেনবাবুকে ফোন করে আজকের একটা পেন্ডেন্ট আনার কথা বলতে বলতে আবার নিজেই ভুলে গেলেন সে ব্যাপারটা। ওদিকে আমরা দেখি যে ঘাটে বেলাল মল্লিকও চাদর মুড়ি দিয়ে বসে ওদের লক্ষ্য করছে। ওখান থেকে বেরোনোর পর একেনবাবু বাপি বাবুদের থেকে আলাদা হয়ে সকালের সেই জায়গাটায় গেল যেখানে পেন্টিংটা বিক্রির কথা চলছিল। সেই গলিতে
ওই ফরেনারকে দেখতে পেল। একেনবাবু তাকে ফলো করে পেন্টিং বিক্রেতার কাছে পৌঁছে গেল। একেনবাবু দেখলো পেন্টিং এর জন্য টাকা নেওয়া হচ্ছে। হঠাৎ একেনবাবু ওদের কাছ থেকে ছবিটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো। ওরাও চোর চোর করতে করতে পিছু করতে লাগলো। ফলে সেখানে পুলিশ চলে এলো। ভিড় দেখে বাবু আর প্রমথও সেখানে এসে দেখে একেনবাবু একটা পেন্টিং চুরি করেছে। পুলিশ একেনবাবুকে থানায় নিয়ে গেলে একেনবাবু অফিসার পান্ডুকে নিজের কার্ড দেখালো। অফিসার পান্ডু কনস্টেবলকে বলল, কি করেছো কি এটা? তিনি একেন্দ্র সেন। পান্ডু বলল, কিন্তু এই পেন্টিংটা তা কি আছে? একেনবাবু বলল, এটা 1300 সালের খুবই দুষ্প্রাপ্য একটি ছবি। এই ছবিটা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে চুরি হয়ে গিয়েছিল। তারপর 7 হাত ঘুরে এখন এর যে মালিক তাকে আমি চিনি। এই ছবিটা আমি তাকে ফেরত দিতে চাই। সেই সময় সেখানে এলো পুলিশ অফিসার অশোক উপাধ্যায়। অফিসার পান্ডে বলল, অশোকবাবু যে ব্লাস্ট গুলো হচ্ছে তার ছানবিন করছে। অশোকবাবু বেলাল মল্লিকের সেই হাতের এক্সরেটা একেনবাবুকে দেখালো। একেনবাবু মনোযোগ দিয়ে দেখে সেখান থেকে বেরিয়ে গেল। এবার বীরেশ্বর বাবুর রুমের যথাস্থানে সেই পেন্টিংটা বসিয়ে দিল একেনবাবু। সুবিমল, সমীরণ সবাই বলল, এই ছবিটা যে মিসিং ছিল সেটাই তো আমরা খেয়াল করিনি। অন্যদিকে অশোকবাবু আবার অ্যান্টিকের দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, যে ওই পেন্ডেন্টটা কে কিনে নিয়ে গেল বলুন তো? আমি নেব বলেছিলাম যে। রাধিকা বলতে যাচ্ছিল, সুখদেব এসে রাধিকাকে কথা বলতে বারণ করে দিল। অশোক চলে গেলে সুখদেব রাধিকাকে বলল, রিসিপ্টটা নিয়ে এসো তো, ওই লকেটটা কে নিয়েছে আমিও দেখতে চাই। রাত্রে সুবিমল একেনবাবুকে জিজ্ঞেস করলো, ছবিটাকে চুরি করেছিল বলে আপনার মনে হয়? একেনবাবু বলল, সমীরণ, দামিনী আর আপনিও হতে পারেন। সুবিমল বলল, আমি কেন চুরি করব? চাইলেই তো কাকা দিয়ে দিতেন। একেনবাবু বলল, কিন্তু দেননি তো। হাইডেলবার্গ ইউনিভার্সিটির এনভেলপ আপনার টেবিলে রয়েছে, কিন্তু যেতে পারেননি তো। সুবিমল বলল, 25 লাখ টাকা। অত টাকা আমি চাইতে পারিনি। একেনবাবু বলল, আপনি কি অতীতের কোনো ঘটনা জানেন, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, যেটা বীরেশ্বর বাবুকে এখনো ভাবাচ্ছে? কিছুই না বলে সুবিমল সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাত্রে বাড়ি ফেরার সময় অফিসার অশোক পান্ডুকে ফোন করে বলল যে অ্যান্টিকের দোকানের সেই স্পাই ক্যামেরার লকেটটা কেউ কিনে নিয়েছে, কিন্তু যতদূর রেকর্ডিং হয়েছিল সেটা আমার কাছে আছে একটা পেন ড্রাইভে। আমি থানায় নিয়ে যাচ্ছি। যাবার সময় পথে বেলাল একটা ট্রাক দিয়ে অশোকবাবুর গাড়িটাকে চেপে দিল। ঘটনাস্থলেই মারা গেল অশোকবাবু। বেলাল ওর কাছ থেকে পেন ড্রাইভটা নিয়ে পালালো। পরদিন অ্যান্টিক জুয়েলারি শপ থেকে সুবিমল মহারাজা সজয় সিং এর সেই লকেটটা নিয়ে যাবার সময় সুখদেব তাকে জিজ্ঞেস করলো, বীরেশ্বর বাবু এমনি একটা লকেট কাল নিয়ে গিয়েছিল? সুবিমল বলল, সেটা আমি জানি না। সুবিমল চলে যাবার পর রাধিকা টিভিতে অফিসার অশোকের মৃত্যুর নিউজটা দেখলো। নিউজ পেপারেও বেরিয়েছে সেই খবরটা। বাপি বাবু বলল, অ্যাক্সিডেন্ট? একেনবাবু বলল, না, বেলাল মল্লিকের পিছনে এই অফিসার পড়েছিল। সে কিছু একটা উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে। এবার একেনবাবু আবার গেল সমীরণের চিত্র ঘরে। আজ কি চিন্তা নেই, সমীরণ আজ একটা সাদা কালো ঘাট এঁকেছিল। একটা ক্যাফেতে বেলাল মল্লিক ব্যাগে করে কিছু রেখে পান্ডুর জন্য ওয়েট করছিল। ওর কাছে খবর ছিল যে পান্ডু এখানে আসবে। পান্ডু আসতেই বেলাল সেই ব্যাগটা ওখানে রেখেই সেখান থেকে চলে গেল। পান্ডু বেলালের ছবি দোকানের মালিককে দেখানোর সময় দেখলো একটা খালি টেবিলে একটা ব্যাগ রাখা রয়েছে। ওদিকে একেন বগুড়া দেখলো সেই সাধু বাবার আড্ডায় আরেকজন সাধু বাবা নেই, আর অন্যদিকে সেই কফি শপে আবার ব্লাস্ট হলো। রাধিকা থানায় ফোন করে পুলিশকে একটা জায়গায় ডাকলো কিছু বলার জন্য, কিন্তু রাধিকার কাছে পুলিশের ছদ্মবেশে এলো বেলাল মল্লিক। নিজের নাম বলল মনোজ তিওয়ারি। কথা বলার জন্য একটা গলিতে নিয়ে গিয়ে চাকু দিয়ে রাধিকাকে খুন করলো। সেই গলি দিয়ে সে সময় যাচ্ছিল একেন বাবুরা। ঘটনাটা দেখতে পেয়ে একেন বাবুরা বেলালকে তাড়া করলো। একবার ধরেও ফেললো একেন বাবু, কিন্তু বেলাল ছাড়িয়ে নিয়ে পালালো। থানায় গেলে অফিসার পান্ডু বলল, আইডিয়াল অ্যান্টিক গ্যালারিতে মেয়েটা কাজ করত। অফিসার অশোক ওখানে গিয়েছিল একটা স্পাই ক্যামেরা ফিক্স করার জন্য। এখন লকেটটা কেউ কিনে নিয়েছে, আর ওদিকে ক্যামেরাতে যেটুকু রেকর্ড হয়েছিল সেটাও অশোকের মৃত্যুর সাথে উধাও। টেররিস্ট গ্রুপের একটা ফোন লোকেশন ওখানে পাওয়া গিয়েছিল। এখন ছাপা মারার আগে কোনো পাকা প্রুফ তো চাই। আমার মনে হয় বেলাল মল্লিকের সাথে ওই দোকানের কোনো কানেকশন আছে। অশোক বাবুর পকেট থেকে একটা চিরকুট পাওয়া গেছে, যেখানে এই ঠিকানাটা লেখা রয়েছে, গোস্বামী হাউস, নন্দেশ্বর ঘাট। রাত্রে বাড়ি ফিরে আসার সময় রাস্তায় সমীরণ জানালো বীরেশ্বর বাবুর শরীরটা ভীষণ খারাপ। বাড়ি গিয়ে একেন বাবু জানতে পারলো কেউ বীরেশ্বর বাবুকে জোর করে গাড়িতে তুলে একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়েছে। সেখানে লেখা রয়েছে একটা ঠিকানা, যেখানে ওই লকেটটা নিয়ে বীরেশ্বর বাবুকে যেতে বলা হয়েছে। একেন বাবু বলল, আপনার যাওয়াটা ঠিক হবে না, আমরা যাব।
পুলিশের সাথে প্ল্যান করে সেখানে গিয়ে একটা থলিতে সেই লকেটটা রেখে দিল একেনবাবু। বেলাল একজন মুসলিম সেজে সেখানেই অপেক্ষা করছিল। থলেটা নিয়ে যাবার সময় একেনবাবু আর অফিসার পান্ডে বেলালকে ধরার চেষ্টা করলো, কিন্তু আবারও বেলাল মল্লিক হাত ফসকে পালিয়ে গেল। একেনবাবু অফিসার পান্ডেকে বলল, স্পাই ক্যামেরাটা তো এই পেন্ডেন্টটাতে ছিল না, আমি দেখেছি। তাহলে কি বাড়িতেই সেটা কেউ সরিয়ে রেখেছে? অফিসার পান্ডে বলল, যেভাবেই হোক বেলাল মল্লিককে আমাদের ধরতেই হবে। সামনে মাসান হোলি, একটা লোকাল ফার্টিলাইজারের গোডাউন থেকে কেউ 150 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ডেলিভারি করেছে। আবারও একটা লোকের কাছ থেকে 50,000 টাকার নকল নোট পাওয়া গিয়েছে। একেনবাবু বলল, আমি আইডিয়াল অ্যান্টিক গ্যালারি যাব। সেখানে গিয়ে সবার সাথে জোর করে হাত মেলাতে শুরু করলো একেনবাবু। বাপি বাবু আর প্রমথ বাবু কোনো রকমে সেখান থেকে তাকে বাইরে নিয়ে গেল। বাইরে বেরিয়ে একেনবাবু বলল, কাউন্টারের পিছনের দেওয়ালটা দেখলেন? একটাও তাক নেই সেখানে, আর তার পাশে একটা কালো ছোপ রয়েছে। একেনবাবু চিত্রঘরে গিয়ে আজকার চিন্তনে সমীরণ কি এঁকেছে সেটা দেখে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। আজ সমীরণ ভোসলে ঘাট এঁকেছে। এরপর সন্ধ্যেবেলা সেই সাধুদের কাছে গেল। বাপিবাবু দেখলো সমীরণও সেখানে একটা সাধুর দিকে তাকিয়ে রয়েছে। যা দেখার দেখে নিয়ে একেনবাবু বাড়ি চলে গেল। একেনবাবু বলল, উগ্রপন্থীরা ইনফরমেশন গুলো দেওয়া নেওয়া করছে কি করে বলুন তো? তারপর বেঞ্জামিন কাফেতে এত বড় ব্লাস্ট হয়ে গেল, পুলিশ এত কিছু করেও ধরতে পারলো না। বাপিবাবু বলল, উগ্রপন্থীরা তো পেন ড্রাইভটা পেয়ে গেছে, তাহলে আবার পেনডেন্ট চাইছে কেন? একেনবাবু বলল, বাগে তো কিছু ইনফরমেশন রয়ে গেছে, সেই জন্য। ওরা কথা বলার সময় বাইরে থেকে একটা চিৎকার শুনে বাইরে গিয়ে দেখলো বীরেশ্বর বাবুকে কেউ খুন করেছে। অফিসার পান্ডেকে সেখানে ডাকা হলো। অফিসার পান্ডে একেনবাবুকে বাড়ির সকলের সাথে কথা বলতে বলল। একেনবাবু সুমিমলকে আলাদা করে নিয়ে গিয়ে বলল, বীরেশ্বরবাবু যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে ছিলেন তখন দামিনী ম্যাডাম তার নার্স ছিলেন। তারপর এই বাড়িতে দামিনী ম্যাডামকে আপনি নিয়ে এসেছিলেন, কারণ দামিনী আপনার সহপাঠিনী ছিলেন আর আপনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। এখন ক্যান্সারে কাকার চিকিৎসার সাথে সাথে দামিনীও এখানে থাকতে পারবে, এরকমই প্ল্যান ছিল তো আপনার। সুবিমল বলল, আপনি কি করে জানলেন আমার সাথে দামিনীর সম্পর্ক? একেনবাবু বলল, এই ইউনিভার্সিটির ছবিটা থেকে। এই শেষের সারির মহিলা যে অল্প বয়সী দামিনী সেটা আমি বুঝতে পেরেছিলাম। সব ঠিকই চলছিল, বীরেশ্বরবাবু মারা গেলে সমস্ত সম্পত্তি সাথে দামিনী সবই আপনার হবে, কিন্তু সমস্যা হলো যখন সমীরণ এলো। স্পাই ক্যামেরাটা কি আপনার কাছে আছে? সুবিমল বলল, না, আমি ওসব ব্যাপারে কিছুই জানি না, কিন্তু অ্যান্টিক গ্যালারিতে যখন পেন্ডেন্টটা আমি আনতে যাই তখন ওরা বলেছিল আরো একটা লকেট কাকা নিয়ে এসেছে। সেখানে দামিনী এসে বলল, আজ সকালে ল্যান্ডলাইনে একটা কল এসেছিল, একটা লোক বলল ওই পেন্ডেন্টটা ওদের দিতে হবে। দামিনী বলেছিল সেটা তো দিয়ে দিয়েছে। লোকটা বলেছিল লায়ার। এবার দামিনীকে জেরা করতে বসে একেনবাবু বলল, আপনি আর সুবিমলের সম্পর্কের ব্যাপারে কি বীরেশ্বরবাবু জেনে গিয়েছিলেন? দামিনী বলল, হ্যাঁ জানতেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু উনি মেনে নিয়েছিলেন, কারণ বিয়ের সময় আমি শর্ত রেখেছিলাম যে আমরা এক ঘরে থাকবো না, উনি সেটাও মেনে নিয়েছিলেন। এবাড়ির কাজের মেয়েটি কতদিন এ বাড়িতে আছে জানতে চাইলে দামিনী বলল, ও তো আমার বিয়ের আগে থেকেই এখানে আছে। এরপর একেনবাবু গেল রুবিনার সাথে কথা বল। সরাসরি বলল, এইবারের জিনিসগুলো তুমি চুরি করছো তাই না? রুবিনা ভয় পেয়ে বলল, না স্যার, দামিনী ম্যাডামের কথা মতোই আমি ওগুলো তুলে সঠিক জায়গায় রেখে দিই, কারণ এবারের দামি জিনিসগুলো কিছুদিন ধরেই চুরি হয়ে যাচ্ছিল। একেনবাবু বলল, তুমি কোনো লকেট দেখতে পেয়েছো? রুবিনা বলল, হ্যাঁ, বাবু দুটো লকেট নিয়ে এসেছিল, একটা লাল পাথর, অন্যটা সবুজ পাথর। একেনবাবু বলল, সবুজ পাথরের লকেটটা তুমি দেখেছো? রুবিনা বলল, হ্যাঁ, আমি ওটা দরজার কাছে একটা থলিতে রেখে দিয়েছি, কারণ বাবু ওটা আনার পর আবার ভুলে গিয়েছিলেন। একেনবাবু তৎক্ষণাৎ সেই থলে চেক করলো, দেখলো স্পাই ক্যামেরা লাগানো লকেটটা রয়েছে সেখানে। ক্যামেরার বাগ থেকে দেখা গেল সেদিন অ্যান্টিকের দোকানে বেলাল মল্লিক সুখদেবের সাথে গিয়েছিল। অফিসার পান্ডে টিম রেডি করতে বলল। এবার এলো সেই হোলির দিন। ভূত প্রেত সেজে ছাই উড়িয়ে হোলি খেলা হচ্ছে বেনারসে। একেনবাবু গেল সেই সাধু বাবার কাছে, সেখানে বেলাল মল্লিক সাধু সেজে বসেছিল। বন্দুক বের করে একেনবাবু বলল, এবার তোমার খেলা শেষ। হঠাৎ বেলাল মল্লিক একেনবাবুর চোখে ছাই ছুড়ে দিয়ে দৌড়ে পালালো। চারিদিক থেকে বেলালকে ধরবার জন্য পুলিশ লাগানো হয়েছে। বেলাল গঙ্গার ঘাটে এসে পৌঁছালো নৌকো করে পালানোর জন্য, কিন্তু আগে থেকেই জলে ডুবে লুকিয়েছিল একেনবাবু, তাই বেলাল মল্লিক আর পালাতে পারল না। একেনবাবু সমীরণকেও অ্যারেস্ট করতে বলল। প্রমথ জিজ্ঞেস করলো যে এই সাধু বাবাই যে বেলাল মল্লিক কি করে জানলেন আপনি?
একেনবাবু বলল বেলালের হাতের এক্স-রে রিপোর্ট দেখে ওর হাতে 6টা আঙ্গুল। ভাবছিলাম কার হাতে 6টা আঙ্গুল দেখেছি, তখনই মনে পড়লো এই সাধু বাবার হাতে। তখনই বুঝলাম এই বেলাল মল্লিক। আর ওর চোখ পিট পিট করে দেখে বুঝেছিলাম এটা ওদের একটা কোড ল্যাঙ্গুয়েজ। সমীরণ সাধু বাবার সামনে এলে বেলাল চোখ পিটপিটের মাধ্যমে জানিয়ে দিত কোথায় ব্লাস্ট করতে হবে, আর সেই জায়গাটা আজ কি চিন্তনে একে উগ্রপন্থীদের কাছে খবর পৌঁছে দিত সমীরণ। বীরেশ্বর বাবুর বাড়ি থেকে ওই পেন্টিংটাও ওই চুরি করেছিল। আজকে চিন্তনের প্রত্যেকটা ছবিতে কোথায় কোথায় ব্লাস্ট করা হবে তার সন্ধান দেওয়া আছে, তাই ওগুলো ডিকোড করে জানতে হবে সেটা, আর উদ্ধার করতে হবে 150 কেজি অ্যামোনিয়াম নাইট্রেটকে। অফিসার পান্ডে বলল সেটা হয়ে গেছে, আমরা বমকে ডিফিউজও করে দিয়েছি। এবার অফিসার পান্ডে সুখদেবের অ্যান্টিকের দোকানে ছাপা মেরে দেখলো যে দেওয়ালে তাক নেই, সেখানে রয়েছে একটা গোপন দরজা, আর তার ভিতরে গেলে দেখা গেল নকল নোট ছাপার ছাপাখানা। এভাবেই একেনবাবু বেনারসের সন্ত্রাসের বড়সড় ষড়যন্ত্রকে ভেস্তে দিল, আর বেনারসে বিভীষিকার কাহিনীটিও এখানেই শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।